আজ দ্য পার্ট টাইম ওয়ান্ডারার আপনাকে নিয়ে যাবে কার্শিয়াং ভ্রমণে। থাকবে ডাউহিলের খুব কাছেই নিরিবিলিতে একটা হোমস্টের সন্ধান, সাথে থাকবে ডাউহিলে ঘুরতে গিয়ে নিজেদের অজান্তেই ডাউহিল স্কুলের মধ্যে ঢুকে পড়ার অভিজ্ঞতা। এরপর কিছুটা সময় পাইন ফরেস্টে কাটিয়ে আমরা যাব রৌদ্রোজ্জ্বল দিনের চিমনি হেরিটেজ পার্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব তো করবেনই, তার সাথে যারা এরকম ভিডিও পছন্দ করে তাদের সাথে শেয়ার করে দেবেন। আগের ভিডিওতে আপনারা দেখেছেন মধ্যমগ্রাম থেকে শিলিগুড়ি পৌঁছানো, পথে ব্রেকফাস্ট এবং লাঞ্চ, একটা রাত শিলিগুড়িতে থাকার অভিজ্ঞতা, পরদিন সকালে উঠে চা বাগান আর টয় ট্রেনের লাইন দেখতে দেখতে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া, পথে তিনধারায় পাগলাঝোড়া, ঝর্নার ধারে মোমো, নেতাজি মিউজিয়াম, খাড়াই রাস্তা ধরে হনুমান টপে ওঠা এবং সবশেষে কিছুটা ভাঙাচোরা রাস্তা পেরিয়ে অতি কষ্টে সিলভান হোমস্টেতে পৌঁছানো। আমরা তো সিলভান হোমস্টেতে পৌঁছে গেছি। পৌঁছাতেই মোটামুটি লাঞ্চ টাইম পেরিয়ে গেছিলো। আমরা এসে ডাইরেক্ট একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে খেতেই এসেছি। এটা হলো এখানকার খাওয়ার জায়গাটা, বেশ সুন্দর করে ডেকোরেট করা আছে। লাঞ্চে আমাদেরকে ভাত দেওয়া হয়েছে, এখানে মোস্ট প্রবলি ডাল রয়েছে, ডাল, একটা শাকের কোনো আইটেম আছে, সাথে বোধহয় আলু দেওয়া, একটু স্যালাড দেওয়া হয়েছে এবং এই ভেন্ডি দিয়ে একটা ভাজা টাইপের করা আছে আর চাটনি, আর এখানে আছে চিকেন। তো আমরা লাঞ্চ কমপ্লিট। এবার ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে। আমরা যখন এসেছিলাম তখন যেভাবে মেঘ চাপ দিয়ে ঘিরেছিল, ইভেন যখন আমরা খেতে বসেছিলাম সেই সময়টাতেও আশেপাশে জানলা থেকে বাইরে দেখা যাচ্ছিল যে মেঘ ভেসে বেড়াচ্ছে। এখন একটু ক্লিয়ার হয়েছে, এখন আবার আমরা বেরোবো। তবে ওই সময়টা খেতে বসে যদি মেঘটা না থাকতো আমাদের এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম হতো। এই দুজনে মুখোমুখি খেতে বসেছি টেবিলে, আর গল্প করতে করতে খাচ্ছি, আর আশপাশ দিয়ে এরকম মেঘের রাজ্যে রয়েছে, মেঘ ভেসে যাচ্ছে। এটা সত্যি একটা আলাদা লেভেলের অনুভূতি। মানে কি বলবো, আমি ভাষার দিক থেকে অতটা পটু নই যে এটাকে ভাষায় এক্সপ্রেস করব। আর এখন আমার ওয়াইফ রেডি হচ্ছেন বেরোবেন করে। এর মধ্যে আমি আমাদের রুমটা একটু দেখিয়ে দিই। এই হলো সিলভান হোমস্টের ব্যালকনি। এখানে বসার জায়গাটাকে করা রয়েছে। ওদিকে দূরে আবছা আবছা পাহাড় দেখা যাচ্ছে। আর এই ঢোকার রাস্তা সোজা, ওদিকে ডাইনিং হল একটু আগে যেটা দেখালাম। আর এখানে এই ঘরটাই আমাদের S1। মোট 5টা ঘর আছে এখানে, তার মধ্যে থেকে S1টা আমরা পেয়েছি। এই ঘরে জায়গা খুব বেশি নয়, তবে দুজনের জন্য সাফিসিয়েন্ট। আর পাহাড়ে তো জায়গা এমনিতেও বেশি থাকে না যে বড় বড় বাড়ি বানানো যাবে। এই হচ্ছে বিছানা, ছোট কিন্তু হয়ে যাবে। এখানে জামা কাপড় বা অন্যান্য জিনিসপত্র রাখার জায়গা। ওইদিকে টয়লেটটা পরে দেখাচ্ছি। আর এই জানলাটা আমরা একটু খুলেছিলাম মেঘ নেই দেখে, তবে জানলাটা খুব বেশি খোলা হয় না, মাকড়সার জালটা লেগে রয়েছে এর মধ্যে এখনও। জানলার নিচে কিন্তু এই পাশে একদম পুরো খাদ জঙ্গল। এই দিকটাতে মেন পাহাড়গুলো। এই হচ্ছে জানলা থেকে ভিউ। এখান থেকে রাতের ভিউও দুর্দান্ত। আপাতভাবে নির্জন মনে হলেও সূর্যাস্তের পরই এই পাহাড় সেজে ওঠে তারার মতো ক্ষুদ্র ক্ষুদ্র আলোকমালায়। এইবার আসি বাথরুমটাও রুমের অনুপাতেই তৈরি। এই যে বাথরুম, গিজারও আছে, চাইলে গরম জল করে নেওয়া যাবে চান করার সময়। টয়লেটও বেশ পরিষ্কার পরিচ্ছন্নই, রুম ফ্রেশনার টেশনার দেওয়া রয়েছে। ছোট কিন্তু ঠিক আছে, সাফিসিয়েন্ট। আর এরকম আরও 5টা রুম আছে ওনাদের কাছে, তার মধ্যে কোনোটাতে দুজনের জায়গায় 3জনও থাকতে পারে। সব মিলিয়ে মোটামুটি ধরুন 12 জনের অকুপেন্সি আছে এখানে। রেকমেন্ডেড। যদি বন্ধুবান্ধব গ্রুপ নিয়েও আসার প্ল্যান হয় তো সেক্ষেত্রেও হবে, অবশ্যই পাওয়া যাবে। কিন্তু আগে থাকতে সেক্ষেত্রে কথা বলে নিতে হবে, প্ল্যান করে আসতে হবে। কারণ আমরা যারা শহরে থাকি, যেমন ধরুন আমি থাকি যশোর রোডের একদম পাশে, সারাদিন গাড়ি ঘোড়া মানুষজন, এমনকি রাতেও মোটামুটি ধরুন 12টার আগে তো নিস্তব্ধ হয়ই না। তো আমরা এই নিস্তব্ধ জীবনটাকে খুব
চাই। তো সেক্ষেত্রে এই জায়গাটা অনেকেরই খুব ভালো লাগবে। তো আসলে পরে অবশ্যই প্ল্যান করে আসবেন। আমি ডিটেলস সব শেয়ার করে দেবো, যেমন ধরুন লোকেশান, কন্ট্যাক্ট নাম্বার সব আমি শেয়ার করে দেবো ডিসক্রিপশন বক্সে। অবশ্যই প্ল্যান করে আসবেন। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে, আর আসলে শুরুতে এই মেঘলা ওয়েদার দেখে প্ল্যানিংও করিনি যে আজকে ডাউহিলে যাব বলে। তো আমাদের হোমস্টে ওনারের যিনি ওয়াইফ আছেন উনি আমাদের বারণ বললেন যে আপনারা এখন যাবেন না, একে তো রাস্তাটা খারাপ আছে, অন্ধকারে ফিরতে সমস্যা হবে, প্লাস এখানে এই রাস্তায় নাকি মানে এই মেন রোড থেকে সিলভান হোমস্টেতে আসার যে রাস্তাটা ওটা ভাঙাচোরা, প্লাস তার মধ্যে নাকি ব্ল্যাক প্যান্থারও বেরোয় আর চিতা চিতা বেরোয়। তো সেই জন্য উনি বারণ করলেন। আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে আশেপাশে আর কিছু আছে নাকি, তো উনি বললেন যে আপনি এখন বেরোবেন ঠিক করেছেনই, মনস্থির করে নিয়েছেন, তো পাশে একটা যীশু খ্রিস্টের একটা মূর্তি রয়েছে, তো সেটা দেখে আসতে পারেন। আমি এখন ওখানেই দাঁড়িয়ে রয়েছি। এখানে আমরা যখন এসেছিলাম তখন দেখলাম কয়েকজন নান তারা এই জায়গাটাতে এসেছেন, প্রভু যিশুর মূর্তির সামনে প্রার্থনা করছিলেন খুব সম্ভবত। আপাতত এই জায়গাটুকু দেখেই আমাদেরকে ক্ষান্ত থাকতে হচ্ছে, আর রাস্তার অবস্থা এমনিতেও খুব একটা ভালো না, যার জন্য ফেরার সময় অন্ধকারে মুশকিল হতে পারে। একটা বিপদ ঘটে যাওয়ার চাইতে আগে থাকতে সাবধান হয়ে নিলাম। তো আজকের মতো শেষ করছি, সঙ্গে থাকুন। প্রভু যিশুর থান থেকে ফিরতে ফিরতে প্রায় অন্ধকার হয়ে গেছিল, আর অন্ধকারে আমাদের হোমস্টের আশপাশটা বেশ মায়াবী লাগছে কিন্তু। গুড মর্নিং ফ্রম কার্সিয়াং সিলভান হোমস্টে। আজ 29শে সেপ্টেম্বর, শুভ সপ্তমী। সকাল এখন বাজে প্রায় 9:30। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে রয়েছে এদিকে পরোটা, ঘুগনি, সেদ্ধ ডিম, আর ঘুগনির সঙ্গে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা। ব্রেকফাস্ট আর লাঞ্চটা তো আপনাদেরকে দেখিয়েছি ভিডিওতে। কালকের সন্ধ্যের টিফিন আর রাত্রিরের ডিনারটা দেখানো হয়নি। আমাদের সন্ধ্যাতে টিফিন ছিল ম্যাগি, ডিম দিয়ে করা ম্যাগি, আর রাত্রিরের ডিনারে এসেছিল রুটি, ডিমের কারি বলতে মানে গোটা ডিম দিয়ে না, ওটা আপনার অমলেট টাইপ করে, কিন্তু কুসুমটা গোটা রেখে, মানে পোচ, কিন্তু পোচের একটু বেশি ভাজা ভার্সন। তো সেটার ঝোল ছিল, আর কোয়াশের তরকারি ছিল। কোয়াশের তরকারিটা কম মশলা দিয়ে দারুণ রান্না করেছিলেন, যেটা একদম ওই সাদা আলুর তরকারি যেরকম হয় সেরকম লাগছিল খেতে। রুটি দিয়ে অসাধারণ লেগেছে। আর আমার অবাক লাগে যে পাহাড়ে উপকরণের যথেষ্ট অভাব থাকে, সব জিনিস এখানে পাওয়া যায় না, বাট স্টিল এনারা কম উপকরণ দিয়ে খুব ভালো রান্না করেন। তো এই ছিল এখানকার খাওয়া দাওয়া। এবার ব্রেকফাস্ট আমরা ঘরেই আনিয়ে নিয়েছি। ইনফ্যাক্ট কালকে সন্ধ্যা থেকে দুপুরে লাঞ্চের পর থেকে আমরা আর বাইরে বেরোইনি, কেননা এই হোমস্টে ওনারের একটি সারমেয় আছে, এবং সেই সারমেয়টি অল্প বয়সী হওয়ার কারণে খুবই মিশুকে মানে অচেনা লোক হলেও তাদের থেকে আদর খেতে, তাদের সঙ্গে খেলতে খুবই ভালোবাসে। আমার তো বেশ মজাই লেগেছে, কিন্তু আমার ওয়াইফ কুকুরে অত্যন্ত ভয় পান। কুকুর বিড়াল সবেতেই ওনার অতিরিক্ত ভয়। তো যার জন্য আমরা আর বেরোইনি, ঘরেই সব করে নিয়ে যাই। এছাড়াও আরেকটা কারণ হচ্ছে পেছনের এই ভিউটা। এখন হয়তো অত ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে বসে ভেতর থেকে দারুণ লাগছে বাইরেটা। এটা দেখতে দেখতে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এবার বেরোবো। সিলভান ছেড়ে আসার আগে আমরা ক্যামেরা বন্দি করেছিলাম মুঠো মুঠো স্মৃতি, তারই কিছু শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। সিলভান হোমস্টে থেকে বেরিয়ে আমরা এসেছি এখন ডাউহিল পাইন ফরেস্টের মধ্যে আছি। এই আমার পেছনে যে জায়গাটা দেখছো, ওই লোকজন দাঁড়িয়ে আছে, এটা হলো পাইন ফরেস্ট। আমরা যেদিক থেকে ঢুকেছি এটা মোস্ট প্রবাবলি পেছনের গেট, কেননা আমি দেখলাম যে বেশিরভাগ বড় গাড়ি টাড়িগুলো ওই সামনের দিক থেকে এসেছে। এই রাস্তা দিয়ে 4 হুইলারও নট অ্যালাউড, শুধুমাত্র পায়ে হেঁটে আর বাইক নিয়েই আসা যায়। রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। আমার পেছনে যে জায়গাটা দেখছো ওই জায়গাটাতে আমি মানে ওয়াইফকে বললাম যে তুই নেমে যা, আমি এই জায়গাটা অ্যাটলিস্ট পার করে নিই, পার করে তারপর উঠবো। বাট এখানটা ঢালান ছিল, ওর পক্ষে খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু এই জায়গাটা বাইক নিয়ে ক্রস করা খুবই মুশকিল। তো আর ওই পাশে আমি বাইকটা নামিয়ে মেন যে গেট ওর পাশে পার্কিং রেখে দিয়েছি। এখানে ঢুকতে আমাদের 20 টাকা করে টিকিট লেগেছে। আর পাইন ফরেস্টে এক ঝলক দেখে এসেছি, তবে আগে উপরের দিকে উঠছি আমরা। ডাউহিলের যে জায়গাটাতে আর কি মেন ইকো পার্কটাগুলো করা রয়েছে, যেখানে বেশি ভিড় রয়েছে, সেগুলো ছাড়িয়ে আমরা একটু উপরের দিকে উঠে আসলাম। আমরা অ্যাকচুয়ালি একটু একটু নিরিবিলি জায়গা চাইছিলাম, আর চার্চের রাস্তাটাও আমরা ঠিক জানতাম না, আর এখানে ম্যাপও কাজ করছে না, কাউকে জিজ্ঞেসও করা হয়নি, এটা আমাদেরই ভুল।
তো আমরা উপরের দিকে উঠে এসেছি, উঠে এসে দেখলাম এখানটা পরিবেশটা বেশ শান্ত। আর এখানে একটা আমার পেছনেই রয়েছে ভাঙা বাড়ি। এটা আমি যা দেখতে পাচ্ছি, দেখে তো মনে হচ্ছে জায়গাটাকে যে এটাকেও একটা হোমস্টে বা কিছু করার জন্যই এটাকে তৈরি করা হয়েছিল। বাড়ির জেল্লা এখনও যায়নি, রং টং যে করা হয়েছিল সেগুলো রয়েছে এখনও অবধি। বাট কোনো কারণে হতে পারে ভূতের ভয়ে হয়তো এখানে কেউ বুকিং টুকিং নেননি, যার জন্য এটাকে বন্ধ করতে হয়েছে। এখন অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, একদম জঙ্গল হয়ে রয়েছে। বাইরে এটা মোস্ট প্রবলি পাম্প হাউস। পাম্প হাউসটা তো একেবারেই অবস্থা খারাপ। যাই হোক, এখানে বেশিক্ষণ থাকবো না, ভূতের চাইতেও সাপখোপের ভয় অনেক বেশি। আমরা এই দিকের রাস্তাটা থেকে আশা করি একটু একটু নিরিবিলি হবে, এই রাস্তাটা দিয়ে আমরা নামবো। এই সব পেছন দিকের রাস্তাটায় আমরা যেটাতে ভুল করে উঠে গেছিলাম, ওটা দিয়ে আসতে গিয়ে এই একটা বিল্ডিংও আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকেও দেখাই। এইটা প্যাটার্ন দেখে মনে হচ্ছে কোনো আবাস, মানে ছাত্রাবাস বা এই টাইপের কোনো জায়গা আর কি। তো এই জায়গাটাও আমরা দেখে নিলাম। আর এই স্কুলের পেছনের রাস্তা দিয়ে আমরা খুব সম্ভবত আসছিলাম। এই দিকটা একদম নিরিবিলি, কোনো মানুষজন কেউ নেই। দেখতেই পাচ্ছ এই আমরা দুজন রয়েছি। আর পেছনে ওই যে দেখা যাচ্ছে ওই দিকটা হ্যাঁ এদিকটা, এইটা হচ্ছে মেন রোড। আমরা যদি ওই সামনের গেট যেখানে থেমেছিলাম ওখান থেকে যদি আসতাম তাহলে ওটা দিয়ে আসতাম। ওদিকটা তো একটা ভিড়ভাড় ছিল, তো ভুল করে আমাদের আখেরে লাভই হয়েছে। আমরা এই রাস্তাটা এক্সপ্লোর করলাম, নতুন, এটা ম্যাপে দেখাচ্ছিল না। তো এটা এক্সপ্লোর করলাম, স্কুলের পেছন দিয়ে আসলাম, একদম নিরিবিলি, জায়গাটা খুবই সুন্দর ছিল। আমরা ঠিকই আন্দাজ করেছিলাম যে স্কুলটার পেছন দিক থেকে আমরা আসলাম, ওইটাই হলো ডাউহিল স্কুল। যেটা ডাউহিল স্কুল, এটা হলো সামনের দিকটা। আমরা কিছুটা উঁচুতে রয়েছি, ওই পেছনের মেন গেট রয়েছে, ওইখান থেকে টুরিস্টরা সব ঘুরে দেখে চলে যান। আমরা ভুল করে এসেছি এদিকটাতে, যার জন্য এদিকটা দেখতে পাচ্ছি তোমাদের। এই হলো স্কুলের সামনে মাঠ, ওইটা মেন বিল্ডিং। ওইখানে দেখা যাচ্ছে সব টুরিস্টরা এখনও যাতায়াত করছে। ওই মেন যে গেটটা রয়েছে ওই পাশটাতে দেখাই দাঁড়া, ওই যে ওইখান থেকে আমাদের আসার কথা ছিল, আমরা ভুল করে এ পাশে চলে এসেছি। এসে একদিক থেকে ভালোই হয়েছে, নয়তো ওখান থেকে আমরা এই জিনিসগুলো দেখতে পেতাম না। ওই দেখো ওখানে একটা ঢাকা ব্রিজ টাইপের করা রয়েছে। এই আমরা একদম স্কুলের ভেতরের জায়গাটাতে চলে এসেছি। এই হলো ভেতরটা। এখন পুজোর ছুটি চলছে বলেই হয়তো আমরা ভেতরে আসতে পেরেছি, নয়তো আমাদেরকে হয়তো ওখানেই আটকে নেওয়া হতো। এই হলো স্কুলের বিল্ডিং একদম সামনে থেকে। ডাউহিল স্কুল থেকে বেরোনোর সময় যথারীতি ওখানকার মেন গেটটাতে তালা দেওয়া ছিল। গার্ডরা আমাদেরকে বললেন যে আপনারা ভুল করে চলে গেছেন, ঠিক আছে, কিন্তু ওদিক থেকে অ্যালাউড না। তো আমার মনে হয় না যে স্কুল বন্ধ না থাকলে ওদিক থেকে আমাদের ঢোকার উপায় হতো। তাও যদি আপনারা আসেন চেষ্টা করে দেখতে পারেন, ওইখান থেকে একদম স্কুলের ভেতরে পৌঁছানো যায়। তবে না ঢুকতে পারলে আমাকে যেন গাল পারবেন না, কেননা আমি কিন্তু আগে থাকতেই বলে দিচ্ছি, ঠিক আছে। এখন আমরা রয়েছি পাইন ফরেস্টের মধ্যে। ওই পাশে গাড়ি নিয়ে আসলে ওই দিকটাতে হচ্ছে এন্ট্রান্স, ওই পাশটাতে গাড়ি রেখে আসতে হবে। আর বাইক নিয়ে আসলে আপনি এই রাস্তাটা দিয়েও আসতে পারেন, তবে এই রাস্তাটার অবস্থা খুব একটা ভালো না, যেটা আমি অলরেডি বলেছি। ওইখানে বাইকের পার্কিং রয়েছে, সব ফ্রি, পার্কিংয়ের কোনো এক্সট্রা টাকা লাগে না। 20 টাকার টিকিট দিলেই, পার হেড 20 টাকা করে টিকিট দিলেই হয়ে যায়। আর এখানটা ভেতরটা বেশ সুন্দর করে সাজানো। এই একটা কাঠের ব্রিজ, এখানে আমরা ছবি টবি তুলবো। এই পাইনের জঙ্গল, তার মধ্যে বুঝতে পারছেন হয়তো হালকা হালকা বৃষ্টি পড়ছে অলরেডি। আমার ফোনের ক্যামেরাতেও জল পড়েছে 2-1 ফোঁটা। ব্রিটিশ আমলে এই জায়গাটির পর্যটন কেন্দ্র হিসেবে প্রথম আত্মপ্রকাশ। তখন এর নাম ছিল ডিয়ার পার্ক। এখানে হরিণ দেখা যেত। ভালো জায়গাটা, ব্যবসায়িক পারপাস এভাবে ইউজ না হলে, একটু নিরিবিলি থাকলে আরও ভালো লাগতো। এই পুরো ডাউহিলটাই এরকমভাবে নানা রকম কারুকার্য করা আছে, মানে সাজানো আছে জায়গাটাকে, কারুকার্য বলবো না ঠিক, সাজানো রয়েছে জায়গাটাকে ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্যই। যার জন্য এর যে মানে পাইন ফরেস্টের যে ভাবটা সেইটাই চলে গিয়েছে। আর বৃষ্টি বেশ ভালোই শুরু হয়েছে। ওইখানে হয়তো আশা করি দেখতে পাচ্ছেন আপনারা যে বাড়িঘরের মধ্যে মেঘ ঢুকে গেছে। মধ্যে এই ফরেস্টে ঢোকার আগে আমরা গেছিলাম ডাউহিল চার্চ আর ভিক্টোরিয়া বয়েজ স্কুল, যেটা আর কি হন্টেড স্কুল, দেখার জন্য। কিন্তু ওখানে আমাদের মেন গেট থেকেই আটকে দেওয়া হয়, ওটা ট্যুরিস্টদের জন্য নট অ্যালাউড, জায়গাটায় ট্যুরিস্টদের ঢুকতে দেওয়া যায় না।
তো আমি আমি কিন্তু অনেককে দেখেছি যে ওখানে ঢুকতে, কিন্তু তারা বোধহয় অন্য কোনো রাস্তা থেকে গেছেন। আমাদের তো এখান থেকে আটকে দেওয়া হলো। যাই হোক, ওই দুটো জায়গা আমরা ঘুরতে পারলাম না, দেখতে পারলাম না। এরপর আমরা চিমনির দিকে চলে যাব। চিমনির দিকে যাওয়ার পথে ওই একটু আগে যে আপনাদের বাড়িটা দেখালাম, যেটা আর কি ভাঙা বাড়ি, ওইটা এখানে এসে আমি জানতে পারলাম যে ওটাকে বলে স্কেয়ারি হাউস। স্কেয়ারি হাউস, এবং মোস্ট প্রবলি সেই কারণেই জায়গাটা ওরকম খণ্ডহর হয়ে পড়ে রয়েছে। তো এরপর চিমনিটা দেখে আমরা দার্জিলিংয়ের দিকে রওনা দেবো। এদিক থেকে যাই আগে চিমনির দিকে, রাস্তায় কোনো তেমন জায়গা পেলে আমরা দাঁড়াবো। বৃষ্টি ভেজা রাস্তা, ঝকঝকে রোদ, পরিষ্কার নীল আকাশ আর এই ভেজা তুলোর মতো সাদা সাদা মেঘ, এগুলো সব মিলিয়ে পাহাড়ের সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে গেছে। ডাউহিল থেকে বেরিয়ে আমরা এসে পড়েছি চিমনিতে, চিমনি হেরিটেজ পার্ক। ওই ঠিক পেছনে যে বোর্ডটা দেখা যাচ্ছে, এই বোর্ডে লেখা রয়েছে যে এখানে আগে একটা ডাক বাংলো ছিল, যে ডাক বাংলোটা 1839 সালে তৈরি হয়েছে। টোটাল বাংলোটা সময়ের সাথে সাথে ধসে গেছে, কিন্তু চিমনিটা এখন অবধি টিকে রয়েছে। তো সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে ওই টিকিট কাউন্টার আমার পেছনে, টিকিট কাউন্টার থেকে ওই ডান দিকে গেলে আপনার ভিউ পয়েন্ট রয়েছে, পেছন দিকে সরু রাস্তা, 2 মিনিট বলা হচ্ছে ওই যে দিকটাতে সবাই যাচ্ছেন ওই দিকটা। আর এদিকটা অর্থাৎ এই বাদিকে আসলে আমার পেছনে এই চিমনি, এই হলো চিমনি। বাংলো ধসে গেছে, চিমনিটা রয়ে গেছে। এর আদলেই গ্রামের নাম হয়েছে চিমনি। ফুলতোলা মানা ব্রিটিশ পরিবেশবিদ জেডি হুকার তৎকালীন দার্জিলিং অর্থাৎ এখনকার দার্জিলিংয়ে যাওয়ার পথে শিলিগুড়ি থেকে যাচ্ছিলেন, তো এখানে তিনি থেমেছিলেন। তার একটি বই হিমালয়ান জার্নাল, সেই বইতে এই জায়গার উল্লেখ আছে এবং তিনি বর্ণনা করেছেন এখানে রডোডেনড্রন, আইভি, আরও বেশ কিছু ফুলের নাম ওখানে দেখলাম, আমার সবকটা মনে নেই। বোর্ডের ছবিটা আমি দিয়ে দেবো। তো ওইখানে উনি যাওয়ার পথে এইসব গাছপালাগুলো এখানে দেখেছিলেন। এবার জায়গাটা একটু ভালো করে ঘুরে দেখাই আপনাদেরকে। নিচে আসার পথে বৃষ্টি হচ্ছিল, মেঘও আমাদেরকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিলো, ভিজিয়ে দিয়ে যাচ্ছিলো। বাট এখানে একদম ক্লিয়ার স্কাই পেয়েছি আমরা, সাধারণত পাওয়া যায় না। এই হলো টোটাল ভিউ। ওই পাশটাতে বাচ্চাদের একটা পার্ক রয়েছে, যেখানে আমার বউ, যেখানে মন থেকে বাচ্চা অলরেডি দোলনা চড়া শুরু করে দিয়েছে। ওয়েদারটা অসাধারণ। এই জায়গার সবচেয়ে সুন্দর ভিউ এরকম ওয়েদারেই পাওয়া যায়। মেঘ হয়ে থাকলে আমরা কিছু দেখতে পেতাম না। এখানে ঢোকার টিকিট 20 টাকা। আর আমার পেছনে একটা টি স্টল রয়েছে, এটা পার্মানেন্টলি বন্ধ নাকি বোঝা যাচ্ছে না, বাট এখন বন্ধ রয়েছে। টি স্টল, খাবার দাবারও হয়তো পাওয়া যায়। দারুণ ওয়েদার, দারুণ দারুণ। এইরকম ওয়েদারেই এই জায়গাটার দেখে আসল মজা। আমরা এগোচ্ছি ভিউ পয়েন্টের দিকে। ওই এই রাস্তায় পেছন দিকটাতে টিকিট কাউন্টার ছাড়িয়ে এসেছি। এখানে একটা ভালো জিনিস দেখলাম যে ডাউহিলে যেটা ছিল না, এখানে টিকিট কেটে ঢুকে আপনি ভেতরে টয়লেট ইউজ করতে পারবেন, মহিলাদের জন্য স্পেশালি। ওই যে কাঠের বাড়িটা দেখা যাচ্ছে একদম আমার এই এই আঙুল বরাবর, হ্যাঁ, এইখানটাতে গোর্খালি ড্রেস অর্থাৎ গোর্খাদের জামা কাপড় পরে আপনি ছবি তুলতে পারবেন, সেই সুযোগ রয়েছে। এই হলো ভিউ পয়েন্ট। নিচের দিকে প্রচুর মেঘ দেখা যাচ্ছে। এখানে বসে একটু বিশ্রামও নেওয়া যাবে। দেখুন চারপাশটা আবার মেঘ করছে। এই চিমনি আসার রাস্তায় আমি দেখছিলাম, এই রাস্তাতেই ডান হাতে একদম বিশাল খাদ সোজা নিচে নেমে গেছে, মাঝখানে কোনো ধাপ নেই, জঙ্গল নেই। তো সেই জায়গাগুলোতে আমি দেখছিলাম সাদা সাদা মেঘ, যেগুলো বেশি ভারী আর কি, সেগুলো ওই খাদে নিচে নেমে গেছে। মানে আমরা লিটারি মেঘের থেকেও উপরে চলে এসেছিলাম। এই জায়গাটা আমি দেখছিলাম বোর্ডে 7200 ফুট উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে, অনেকটাই উপরে চলে এসেছি। আর আমি তো এই প্রথম মেঘ দেখছি। যারা প্লেনে চড়েছেন তারা হয়তো প্লেন থেকে মেঘ দেখেছেন নিচে, তাদের থেকেও নিচে, কিন্তু আমি প্রথম দেখছি মেঘ, সেগুলো একদম নিচে
রয়েছে, আর তার উপরে সূর্যের আলো পড়ে দারুণ লাগছিল, অসাধারণ ভিউ। এরপর আমরা রওনা দেবো দার্জিলিংয়ের দিকে। দার্জিলিংয়ে ওখানে হোমস্টেতে সবার আগে গিয়ে উঠবো, ব্যাগপত্র রেখে তারপর আশেপাশে দেখবো যদি কোনো জায়গা দেখা যায়। রাস্তায় তেমন কোনো জায়গা পেলে দেখাবো, নয়তো দেখা হবে সোজা দার্জিলিংয়ের হোমস্টেতে।